মহারাজ যুধিষ্ঠিরের সাথে বকের অর্থাৎ ধর্মরাজের কথোপকথন বুনো পর্বে মহাভারতের, যেখানে যুধিষ্ঠিরকে ধর্মরাজ প্রশ্ন করছেন। ওই প্রশ্ন উত্তরগুলোর মধ্যে যে গভীর মানবিক মানুষের যে গভীর দর্শন লুকিয়ে আছে, তা রিয়েলি রিয়েলি সো গ্রেট। অ্যান্ড এটা পড়ে হয় না, এটা মানুষকে অনুভব করতে হয়। এরমই একটা অনুভব হলো আমার কয়েকদিন আগে। আমি লিখেছিলাম যে স্টেট অফ হরমুজ তো বন্ধ। স্টেট অফ হরমুজ বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে কি, কাতার, কুয়েত, বাহারিন, ওমান, দুবাই টুবাই সব জায়গার খাবার আসা বন্ধ। তো ন্যাচারালি এইসব ইমারাতি বা এইসব ছোটো ছোটো আরব দেশগুলোতে খাবারের শর্টেজ দেখা দেবে এবং খাবারের দাম বাড়বে। অর্থাৎ কুয়েত বলুন, কাতার বলুন, দুবাই বলুন, আবুধাবি বলুন, সব জায়গায় কিন্তু খাদ্য সংকট এগিয়ে আসবে, কারণ স্টেট অফ হরমুজ দিয়ে তাদের 80% খাবার আসে। এটা আগের দিন আমি কিন্তু অলরেডি আপনাদের জানিয়েছি। এটা যখন আমি লিখলাম তখন দুবাইয়ের একটি ছেলে বলল যে না না, এখানে তো সব কিছু নর্মাল আছে, খাবার দাবারের দাম সব কিছু নর্মাল। আরে বাবা, আমি জানি খাবার দাবারের দাম নর্মাল আছে, কিন্তু সবাই জানে ওটা বেশি দিন নর্মাল থাকবে না। তা আজকে সকালেই খবর পড়লাম যে ইমিরেটস এয়ারলাইন্স ইন্ডিয়া থেকে তো এখন প্যাসেঞ্জার নিচ্ছে না, কিন্তু প্রচুর খাবার নিয়ে যাচ্ছে, মানে ফ্রেশ ভেজিটেবল হ্যান ত্যান, যেগুলো অ্যাকচুয়ালি আগে ইরান বা অন্যান্য জায়গা থেকে আসতো। এখন স্টেট অফ হরমুজ বন্ধ হওয়ার জন্য যেহেতু জাহাজ নিয়ে আসতে পারছে না, সেহেতু একদম এয়ারলিফট করছে। ইন্ডিয়া থেকে প্রচুর ফ্রেশ খাবার এয়ারলিফট করছে, তো অবভিয়াসলি খাবারের দাম বাড়বেই। এবার কাতারও শুরু করবে, অন্যান্য দেশগুলো ভারী না, এখন আছে তো একমাত্র ইন্ডিয়া যে এত খাবারের সাপ্লাই দিতে পারে, রাইট? তো অলরেডি আপনারা খবরটা দেখতে পারেন যে এইসব দেশগুলো অলরেডি বিপুল পরিমাণ খাবার ইন্ডিয়া থেকে এয়ারলিফট করা সবে শুরু করেছে, কারণ তারা জাহাজে কিন্তু তাদের তো খরচ অনেক বেড়ে যাবে, জাহাজে করে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক কম, রাইট? এবং কতটা সাপ্লাই করতে পারবে এইভাবে, সেটা একটা সন্দেহের ব্যাপার। এভাবে জাহাজে করে যে খাবার আসে, সেই খাবার পুরোপুরি ট্রান্সপোর্ট প্লেনে কভার করতে পারবে কি না, লজিস্টিক্যালি কতটা পারবে, দ্যাট ইজ অলসো কোশ্চেনেবল। তো ঘটনাটা কী হচ্ছে, ঘটনাটা হচ্ছে এআইয়ের ব্যাপারটাও একই রকম। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়ও একই সমস্যা হচ্ছে। যে জিনিস আমরা ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি, যে চাকরি চলে যাচ্ছে, অবভিয়াসলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য 10 জনের জায়গায় 2 জন লাগছে, 2 জন লাগছে, কিন্তু 10 জন তো লাগছে না, চাকরি যাচ্ছে। আজকে না হলো কালকে, যারা আইটিতে আছে আজকে না হলো কালকে তাদের চাকরি যাবে, কিছু করার নেই। কিন্তু তারা অনেকেই এটা দেখতে পাচ্ছে না, তাদের তো মনে হচ্ছে তাদের চাকরি যাওয়ার কোনো চান্স নেই, তারা সিকিউরভাবে বসে আছে। কোম্পানিও তাদের সেই নিশ্চয়তাটা দেয়, নাহলে সে চাকরি বা করতেই যাবে কেন, রাইট? এটা আমি বারবার করে ফেস করছি। এবং আমি আবার বলছি সবাইকে যে ধর্মরাজের সাথে বকের কথোপকথনের প্রসঙ্গে আমি আসি, কেন আমি এটা তুললাম। ওর মধ্যে একটা প্রশ্ন ছিল, উনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করছেন যে মানুষের মূর্খতাটা কী, মানুষের মূর্খতা অর্থাৎ মানুষের বোকার সংজ্ঞা কী। বলে যে মানুষের বোকামুর সংজ্ঞা হচ্ছে এই যে মানুষ চোখের সামনে যেভাবে দেখতে পায় সেটাকেই নিত্য বলে মনে করে। অর্থাৎ আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর বাদে যে সে মারা যাবে, সেই চিন্তা তার মাথায় থাকে না। আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর বাদে যে তার পারিপার্শ্বিক পরিস্থিতি, তার অর্থনীতি, তার শরীর, তার চাওয়া পাওয়া, তার বন্ধু, তার থাকার জায়গা সব কিছু বদলে যেতে পারে, সেটা কিন্তু মানুষ কখনো হিসাবের মধ্যে থাকে না। একটা মানুষ তার নিজের জায়গায় সুখী থাকতে চায়, এটা হয়তো একটা ভালো কাজ করে, কিন্তু আলটিমেটলি দ্যাটস নট রিয়াল। আমাদের সংসারের সংজ্ঞাই হচ্ছে সমসারথী অতি, অর্থাৎ সংস্কৃত বলছে যা ক্রমাগত পরিবর্তন হতে থাকে। এই পরিবর্তনশীল পৃথিবীকে যে দেখতে পায় না, সেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি মূর্খ। মোটামুটি বক আর যুধিষ্ঠিরের কথোপকথনের এটাই ছিল সারমর্ম।